present in this classroom are cordially welcome. তোমরা এখানে এসেছো শিখতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে তোমরা শিখতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। তোমরা যদি হৃদয়ঙ্গম করতে পারো তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। যাই হোক, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি এসেছি। তোমরা মন দিয়ে শোনো যাতে এটা তোমরা বুঝতে পারো। আগের ভিডিওতে আলোচনা করেছি যে ফিউচার অ্যাক্টিভিটি আর ফিউচার ইভেন্ট এগুলোকে প্রকাশ করার জন্য বেশ কতগুলো ইংরেজি গ্রামারের টেকনিক রয়েছে, যেগুলো যেমন ধরো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রয়োগ করে আমরা ফিউচার অ্যাক্টিভিটিকে দেখাতে পারি। তারপরে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সকে ব্যবহার করে আমরা ফিউচার অ্যাক্টিভিটিকে দেখাতে পারি। তারপর আমরা শিখেছি উইল প্লাস ইনফিনিটিভ, এটাকেও ব্যবহার করে আমরা ফিউচার অ্যাক্টিভিটি আর ইভেন্টকে দেখাতে পারি, যদিও এই উইল প্লাস ইনফিনিটিভটা ফিউচার পর্যায়েই পড়ে। আমরা পরে এটা দেখছি। তারপরে সর্বশেষে আমরা দেখেছি বি গোয়িং টু ফর, এটা একটা সুইটেবল টেকনিক। এটাকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে ফিউচার অ্যাক্টিভিটিটাকে দেখাতে পারি সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি, জেনেছি। কিন্তু আজকের যে আলোচনার বিষয় সেটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তা এতগুলো গ্রামাটিক্যাল ডিভাইস প্রয়োগ করে যখন আমরা ফিউচার অ্যাক্টিভিটি ইভেন্টকে দেখাতে পারি, তখন স্বভাবতই আমাদের মনে একটা প্রশ্ন আসে যে তাহলে কি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্বাধীন অস্তিত্ব নাই? অবশ্যই আছে। ফিউচার ইনডেফিনিট টেন্স, দেখো যে there are some situations or contexts which demand the existence of future indefinite tense. So we cannot deny that future indefinite tense has an existence. But side by side you should remember that future indefinite tense always comes in particular situations. We have to understand the situations and contexts. Analyzing the situation or contexts, we can form future indefinite tense by using either shall or will. দেখো, একটা জিনিস আমি বলছি যে এখানে শ্যাল আর উইলের কথাটা যেটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি মডাল অক্সিলারি ভার্বস। তাহলে মডাল অক্সিলারি ভার্বসটা কি? These modal auxiliary verbs are allowed to come in a sentence to express additional sense. অর্থাৎ এই মডাল অক্সিলারিগুলো বাক্যের মধ্যে আসে একটা অতিরিক্ত অর্থ নিয়ে আসে। সেই অর্থ বোঝার জন্য আমরা শ্যাল উইলকে ব্যবহার করি। তাহলে কি শ্যাল উইল দিয়ে যে সমস্ত বাক্যগুলো হয় সেগুলোকে কি ফিউচার ইনডেফিনিট টেন্স বলবো না? অবশ্যই। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি শিখেছিলাম স্কুল থেকে যে ফিউচার ইনডেফিনিট টেন্সের আইডেন্টিটি হলো যে ভবিষ্যৎ সম্বন্ধে কোনো কিছু কথা বলা, যে ভবিষ্যতের যে সমস্ত ক্রিয়াকলাপ ঘটনাগুলো আছে সেগুলোকে একটা টেন্সের মধ্যে দেখানো, একটা ভার্বের বিশেষ ঘটনা, একটা বাক্যে। তা এখন আমরা শিখেছিলাম যে আয়ের পরে শ্যাল বসে, উইয়ের পরে শ্যাল বসে, ইউ উইল বসে, হি, দে, ইট এগুলোর পরে উইল বসে। এগুলো আমরা শিখে এসেছি। আবার এগুলো যখন ইন্টারচেঞ্জ হয়ে যায়, আয়ের পরে যখন উইল বসে বা হি এর পরে যখন শ্যাল বসে, তখন একটু সেন্টেন্সের মধ্যে একটা জোর প্রকাশ পায়। কিন্তু এখন অনেক নিয়মের পরিবর্তন হয়েছে এবং বহু নতুন থিওরি আবিষ্কৃত হয়েছে, আমাদের সামনে অনেক তথ্য এসেছে। আমরা এখন শ্যালকে বা উইলকে কি করে ব্যবহার করব, কখন শ্যাল আসে আর কখন উইল আসে,
সেটাই এখন দেখার বিষয়। কখন শ্যাল, কখন উইল। দেখো, আমি যখন বলি যে গ্রামাটিক্যাল ডিভাইস যেটা আগে আলোচনা করেছিলাম তার মধ্যে একটা উইল প্লাস ইনফিনিটিভ ফর্ম আছে। সেই উইল প্লাস ইনফিনিটিভ ফর্মটা যদি নিয়ে আসি এখানটায়, তাহলে আমরা বলতে পারি প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে উইল, তারপরে বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব। তাহলে আই উইল গো, এইটা আসছে উইল প্লাস ইনফিনিটিভ ফর্ম দিয়ে। কিন্তু নর্মালি আয়ের পরে শ্যাল বসে। তাহলে আমরা কি বলবো? হোয়াট উইল ইউ সে? হোয়েদার উই উইল টেল শ্যাল অর উইল, দিস ইজ এ কোশ্চেন। তা আগে শেখানো হতো আয়ের পরে শ্যাল, ইউ হি এগুলোর পরে উইল, উই এর পরে শ্যাল এগুলো। কিন্তু আমরা এখন যেটা সেট করছি ফিউচার ইনডেফিনিট টেন্সে, সেটা আয়ের পরেও আমরা উইল বসাতে পারি, হি এর পরেও উইল, সকল পার্সন, সমস্ত নাম্বারে আমরা উইলকে ব্যবহার করতে পারি। যখন আমরা বলছি আই উইল গো, তখন কি বোঝায়? দ্যাট মিনস আই ইন্টেন্ড টু গো। এই উইলের যে ব্যবহারটা, ইউজ অফ উইল এক্সপ্রেসেস দ্য স্পিকারস ইন্টেনশন। যখন উইলের ব্যবহারটা করছি, উইলের ব্যবহারের মধ্য দিয়ে বক্তার ইচ্ছাটার প্রাধান্য পায়। বক্তা ইচ্ছা করছে এই কাজটা করতে। আই উইল গো টু দ্য মার্কেট টু বাই সাম ফুড, যখন বলছে আই ইন্টেন্ড টু গো টু মার্কেট টু বাই সাম ফুড, এটাই বোঝাচ্ছে, বক্তার ইন্টেনশনটা বোঝাচ্ছে উইল। তাহলে যদি উইল দিয়ে, যেমন হি উইল গো, হি উইল কাম, হি উইল রিটার্ন, এগুলো তো সবই আমরা আয়ের পরে উইল, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল ইট তুমি খাবে, হি উইল রিটার্ন টুডে সে আজ ফিরবে, এগুলো নর্মালি আমরা এগুলো বসাই। কিন্তু উইলের ব্যবহারের মধ্যে দিয়ে স্পেশালি ইন্টেনশনটা এক্সপ্রেসড হয় বক্তার মধ্যে। তাহলে শ্যাল, শ্যাল কখন আসবে সেটাই হচ্ছে কথা। শ্যাল কখন আসবে? শ্যালকে আমরা কখন বসাবো? বিশেষ বিশেষ কতগুলো পরিস্থিতি আছে, সিচুয়েশন বা কনটেক্সট, সেখানে আমরা শ্যালকে বসাতে পারি। যেমন আমরা শ্যালকে বসাতে পারি কোন সাজেশন অর্থে, শ্যালকে বসাতে পারি। শ্যালকে আবার ব্যবহার করতে পারি ডিটারমিনেশন, প্রমিস, থ্রেট, অফার, অব্লিগেশন, হ্যাঁ, ইন দ্য কেস অফ ডিউটি, এগুলোর ক্ষেত্রে আমরা শ্যালকে ব্যবহার করতে পারি। তাহলে এই যে শ্যাল আর উইলের যে ইউজ বাক্যের মধ্যে, সেগুলো তো একটা অ্যাডিশনাল সেন্স নিয়ে আসছে। তাহলে শ্যাল আর উইল এখানে মডাল অক্সিলারির ফাংশনটা করছে, তাই তো? মডাল অক্সিলারির যে ফাংশন, সেটাই শ্যাল আর উইলের মধ্যে দিয়ে এখানে দেখানো হচ্ছে। তাহলে শ্যাল আর উইলকে সেট করে দিয়ে যে সেন্টেন্সটা পাচ্ছি, সেটাকে তো আমরা ফিউচার টেন্স বলতে পারি। সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। যখন আমরা সাবজেক্ট লিখি প্রথমে, তারপরে লিখি শ্যাল বা উইল, তারপরে লিখি বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ, তা সেখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ফিউচার ইনডেফিনিট টেন্স, যেটা ফিউচার টাইমকেই ব্যক্ত করছে। তা যাই হোক, অতদূর বিতর্কের মধ্যে না গিয়ে আমরা সোজাসুজিভাবে এটাকে শেখার চেষ্টা করি। আমরা দেখি যে ফিউচার ইনডেফিনিট টেন্সকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তার স্বাধীন অস্তিত্ব কেমনভাবে থাকে, এগুলো আমরা বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে এটা আমরা দেখি। কেমন? যেমন যদি বলি এখানটায় যে আই উইল গো টু ইয়োর হাউস টুডে, আজ আমি তোমার বাড়িতে যাব, এখানে একটা দ্য স্পিকারস ইন্টেনশন ইজ বিং এক্সপ্রেসড হিয়ার। কিন্তু যদি বলি আই শ্যাল গো টু ইয়োর হাউস টুডে, ইজ ইট নট পসিবল? এটা কি সম্ভব না? আই শ্যাল গো টু ইয়োর হাউস, দিস ইজ অলসো পসিবল। কারণ নর্মালি আয়ের পরে শ্যাল বসে, কিন্তু আই শ্যাল গো যখন বলছি, এটা একটা ফর্মালিটির ব্যাপার চলে আসছে। ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে শ্যালকে এইভাবে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান অ্যাকর্ডিং টু মোর কারেন্ট ইংলিশ স্ট্রিম, we can say that settings of will in a sentence to show future indefinite tense expresses intention, speaker's intention,
তা আইয়ের পরে যখন শ্যাল বসাবো তখন একটা বিশেষ অর্থ, বা উইয়ের পরে যখন শ্যাল বসাবো, এগুলো ফর্মাল সিচুয়েশনে এক্সপ্রেস করানো হয়। কিন্তু নর্মালি মানে বর্তমানে যেটা আই, উই বা ইউ, হি, শি, ইট সকলের পরে যখন আমরা বসাবো উইল, তখন সেটার মধ্যে দিয়ে একটা ইন্টেনশন এক্সপ্রেসড হয়। এটা একটা ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা সেটাকে বলি। তা যাই হোক, ইন্টেনশন যে সবসময় এক্সপ্রেসড হয় তাও না, আবার কিছু কিছু বাক্য আছে দেখো সেখানে ইন্টেনশন এক্সপ্রেসড হয় না। যেমন আমি যদি বলি তোমাকে একটা কথা, ইউ উইল বি 10 নেক্সট ইয়ার, এই সেন্টেন্সটাই, এটা কি আমার ইন্টেনশন বোঝাচ্ছে? না, কখনো না। ইউ উইল বি 10 নেক্সট ইয়ার, কারণ ইউ ক্যান নেভার বি 11 নেক্সট ইয়ার, ইউ উইল বি 10 নেক্সট ইয়ার, ইট উইল কাম ন্যাচারালি, তাই না? ইন ইউর লাইফ, তোমার জীবনে এটা স্বাভাবিকভাবেই আসবে। তাহলে এখানে তো કોઈ ইন্টেনশন এক্সপ্রেসড হচ্ছে না। তাহলে এই সব জায়গাগুলো, এরকম বহু জায়গা আছে যেখানে আমরা স্বাধীনভাবে ফিউচার ইনডেফিনিট টেন্সের এক্সিস্টেন্স যে আছে সেটা আমরা দেখাতে পারি। I will go to your house tomorrow. That means I intend to go to your house tomorrow. This is future indefinite tense and future time, isn't it? Shall I help you? আমি কি তোমাকে সাহায্য করব? এই কথাটা দেখো, this is expressing suggestion on the part of the speaker. Shall I carry your umbrella? বা shall I carry your suitcase? আমি একটা সাজেশন দিচ্ছি, তার মানেটা কি আসছে? ডু ইউ ওয়ান্ট মি টু ক্যারি ইউর সুটকেস, বা ডু ইউ ওয়ান্ট মি টু ক্যারি ইউর আমব্রেলা? যখন আমি বলছি শ্যাল আই ক্যারি ইউর সুটকেস, আমি একটা সাহায্যের জন্য প্রস্তাব দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট মি টু ক্যারি ইউর সুটকেস, এই সেন্সটা এক্সপ্রেসড হচ্ছে। এই সব জায়গায় হচ্ছে শ্যালের ব্যবহার। শ্যাল ইজ এক্সপ্রেসড হিয়ার, shall here expresses suggestion. We shall overcome the barrier. এখানে কি বোঝাচ্ছে? ডিটারমিনেশন, আওয়ার ডিটারমিনেশন। এখানে shall এর একটা বিশেষ অর্থ, we shall overcome the barrier. এটা বোঝাচ্ছে we shall overcome the barrier, ডিটারমিনেশন। তারপরে দেখো আরো বোঝাচ্ছে we shall win, আমরা জিতবো, we shall win. This is a type of promise for victory. You shall have a good news. You shall have a good news. যে কথা বলছে, I promise you a good news. যেমন ধরো, he will buy a lottery ticket. He has an intention. He will buy a lottery ticket. যখন বলছে he intends to buy a lottery ticket, এটা কিন্তু তার ইন্টেনশন বোঝাচ্ছে। আমি বলতে পারি I shall be 73 next year, পরের বছর আমার 73 বছর বয়স হবে। I shall be 73 next year, এখানে তো ইন্টেনশন ইজ নট বিং এক্সপ্রেসড। এর পরে শ্যাল বসছে নর্মালি যেমন বসে, ঠিক না? I shall be 17, I shall be 73 next year। এখানে কোনো ইন্টেনশনের ব্যাপার নাই। হ্যাঁ, আবার বলা যায় I will be 73 next year, এটাও বলা যায় সম্ভব। তবে একটা বলে দিচ্ছি, shall না will, will in informal situation, shall in formal situation, remember this. Will in less formal situation, এটাই তোমরা মনে রাখবে। He shall be held responsible for this, এইটার জন্য তাকে দায়ী করা হবে। He shall be held responsible, এর পরে দেখো শ্যাল বসলো। এই যে শ্যাল used here with the third person actually denotes the legal case or legal documents. এইসব ক্ষেত্রে আমরা থার্ড পার্সনের পরে শ্যালকে বসাতে পারি। যেমন আরো বলতে পারি, the man shall be responsible for the preservation of the forest. He shall regret this. He shall regret this. জোর দিয়ে বলছি কথাটা। The man shall be responsible for the preservation of the trees. এটাকেও বলা হচ্ছে, দেখো যে কি বলা হচ্ছে, এটা একটা this is a form of obligation towards carrying out duties and responsibilities. এটা একটা অব্লিগেশনের সেন্স। The man shall be responsible for the
প্রিজার্ভেশন অফ দ্য ফরেস্টস। এটা দেখো ম্যানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে শ্যাল বসেছে, যার অর্থ এখানে লোকটা বাধ্য এই বাগান পরিচর্যা করতে, গাছগুলোকে সংরক্ষণ করতে লোকটার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা করতে বাধ্য সেই লোকটা। সেই ক্ষেত্রে সেই সেন্স দিয়ে আমরা বলতে পারি দ্য ম্যান শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ট্রিজ। ইফ ইউ স্মোক ফার্দার ইউ শ্যাল বি পানিশড। এটা একটা থ্রেট। থ্রেট ইজ বিং মেড থ্রু ইউজিং শ্যাল আফটার সেকেন্ড পারসন ইন মেন ক্লজ। ইফ ইউ স্মোক ফার্দার, দেখো এখানে কিভাবে ইফ ইউ স্মোক ফার্দার, এটা কন্ডিশনাল ক্লজ, এর মধ্যে কি কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইউজ করানো হয়েছে। ইফ ইউ স্মোক ফার্দার, তাহলে কি হবে? ইউ শ্যাল বি পানিশড। ইউ এর পরে শ্যাল বসানো হয়েছে এবং শ্যাল বসানোর জন্য এই অর্থটা প্রকাশ করছে যেন তাকে থ্রেট দেওয়া হচ্ছে, এই ভাবটা আসছে। তাহলে শ্যাল বিশেষ বিশেষ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আসছে। কখনো সাজেশনের সেন্স নিয়ে আসছে, কখনো প্রমিসের ডিটারমিনেশনের এইসব সেন্স নিয়ে আসছে, কখনো একটা অব্লিগেশনের সেন্স নিয়ে আসছে, বা কখনো থ্রেট এইসব সেন্স নিয়ে আসছে। শ্যালকে আমরা এইভাবে ইউজ করতে পারি, হ্যাঁ। কিন্তু আবার যে উইলকে যেটা ইউজ করছি, এটা আমরা লেস ফর্মাল সিচুয়েশনে উইলকে ব্যবহার করতে পারি বক্তার ইন্টেনশনকে দেখানোর জন্য। যে বক্তা যখন কোনো ইচ্ছা করছে কোনো একটা কাজ করতে, বা বক্তা ইন্টেনশন নিয়েছে তার মনের মধ্যে যে এই কাজটা করবে, তখন সেখানে আমরা উইলের ব্যবহার করতে পারি লেস ফর্মাল সিচুয়েশনে। সেখানেও শ্যালের ব্যবহার করানো যায়। উইলের একটা বিশেষ ব্যবহার আছে। আমরা উইলকে কখন ব্যবহার করতে পারি? যেখানে উইল ইন্টেনশন বাদ দিয়ে, ইন্টেনশন ছাড়াও কিন্তু উইল আসতে পারে। এমন এমন পরিস্থিতি আছে যে সমস্ত পরিস্থিতিতে আমরা উইলকে ব্যবহার করে ফিউচার ইনডেফিনিট টেন্স দেখাতে পারি, যেসব সেন্টেন্সের মধ্যে দিয়ে, সেই স্টেটমেন্টের মধ্যে দিয়ে এই অর্থটাই ফুটে ওঠে যেন বক্তার নলেজ যথেষ্ট, এই বিষয়ে নলেজ আছে বক্তার বিশ্বাস আছে, বক্তার মতটা খুব ভালো, বক্তার এই বিষয় সম্বন্ধে জ্ঞানটা খুব ভালো। এইগুলো যদি থাকে, এই রকম ভাব নিয়েও আমরা উইলকে কোনো বাক্যে দেখাতে পারি। তাহলে অন দ্য বেসিস অফ দ্য স্পিকার্স নলেজ, স্পিকার্স বিলিফ, speaker's capacity to judge the situation, we can use will in a sentence. Actually যে স্পিকার যা জানে সেইটা থেকে আসছে। কিন্তু এটা তোমরা একটা জিনিস ভুল করো না এখানটায়, যে একটা জিনিস আছে যেমন আমরা বি গোয়িং টু যে ফর্মটা আছে সেটা আউটসাইড এভিডেন্স যদি থাকে তাহলে আমরা বি গোয়িং টু ফর্ম ব্যবহার করতে পারি। যেমন আকাশে ঘন কালো মেঘ আছে, বৃষ্টি হতে যাচ্ছে, হ্যাঁ, যে লুক অ্যাট দ্য ব্ল্যাক ক্লাউডস ইন দ্য স্কাই, ইট ইজ গোয়িং টু রেন। এটা গোয়িং টু, এটা আলাদা ব্যাপার, এটা একটা প্রমিনেন্ট আউটসাইড এভিডেন্স, সেটা আমরা দেখতে পাচ্ছি কালো মেঘ। কিন্তু এখানে কিন্তু বক্তার নলেজ বোঝাচ্ছে যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেম কামস টু দ্য পয়েন্ট অফ সলিউশন। অমল ইজ এক্সপার্ট ইন ম্যাথমেটিক্স, হি উইল টেল ইউ। তার মানে কি, বক্তা অমলের সম্বন্ধে বলছে, অমলের যথেষ্ট ম্যাথামেটিক্স সম্বন্ধে জ্ঞান আছে, হি উইল টেল ইউ, সে তোমাকে বলবে। এই যে এখানে উইলের ব্যবহার, এটা কিন্তু ইন্টেনশন নয়, এটা কিন্তু বক্তার জ্ঞান বোঝাচ্ছে। বক্তা ভালো করেই জানে যে অমলের ম্যাথামেটিক্স সম্বন্ধে ভালো জ্ঞান আছে, সে তোমাকে বলবে কেমন করে এই প্রবলেমটা সলিউশন পয়েন্টে এলো। এইভাবে আমরা উইলকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। যেমন ধরো, he drives whimsically, don't lend your car, he will crash it. তাহলে এখানে বক্তা ভালো করে, এখানে the speaker's knowledge is being revealed, এখানে বক্তার জ্ঞানটা প্রকাশিত হচ্ছে। the speaker knows very well that he is a whimsical driver। এই কথাটা কিভাবে আসছে? ওই বক্তার নলেজ থেকে আসছে। বক্তা জানে যে সে হুইমজিক্যালি গাড়ি চালায়, সে আর দুর্ঘটনার শিকার হবে, তখন তোমার গাড়ির ক্ষতি হয়ে যাবে, হি উইল ক্র্যাশ ইওর কার। সেইভাবে আমরা বক্তার নলেজকে বিচার করে আমরা এরকম সেন্টেন্স তৈরি করতে পারি, যার মধ্যে উইলের ব্যবহারটা কেমন করে হচ্ছে সেটা বুঝতে পারি। কেমন? তারপরে দেখো বলতে পারো, অ্যাস্ট্রোনমি ইজ টু ডিফিকাল্ট ফর ওয়ান টু আন্ডারস্ট্যান্ড, don't take it as compulsory paper, you will fail। তাহলে এখানে বক্তা অ্যাস্ট্রোনমি সাবজেক্টটার সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান আছে, সেটা ডিফিকাল্ট,
তাই বলছে ডোন্ট টেক ইট অ্যাজ কম্পালসারি পেপার, ইউ উইল ফেল, ইউ উইল ফেল। এখানে দেখো উইলের ব্যবহার ইন্টেনশনের ক্ষেত্রে ইউজড হয়নি। এটা আমরা জানি যে বক্তার অ্যাস্ট্রোনমিক্যাল সাবজেক্ট সম্বন্ধে যে একটা জ্ঞান আছে সেটা আমরা জানি, তার পরিপ্রেক্ষিতে বক্তা যখন এই কথাটা বলছে তখন অটোমেটিক্যালি সেখানে উইল চলে আসছে। উইলকেও আমরা এইভাবে ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে দেখাতে পারি। কেমন? ইট ইজ শিওর দ্যাট ইট উইল রেইন টুমরো। এখানে কি বোঝাচ্ছে? বক্তা বলছে এটা নিশ্চিত যে আগামীকাল বৃষ্টি হবে। মানেটা কি? বক্তা আবহাওয়া সম্বন্ধে ভালোই জ্ঞান আছে, মেটেরিওলজিস্ট, সেই জন্য সে বলতে পারে কি ইট উইল রেইন টুমরো। আই থিঙ্ক ইট উইল কস্ট 10,000 rupees. Here the speaker's capacity to judge the situation is revealed. এখানে দেখো এটা কি বলছে যে কি আই থিঙ্ক ইট উইল কস্ট 10,000 rupees। এই সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে দ্য স্পিকারস ক্যাপাসিটি টু জাজ দ্য সিচুয়েশন, হি ক্যান অ্যানালাইজ দ্য সিচুয়েশন। আফটার অ্যানালাইজিং দ্য সিচুয়েশন হি কামস টু দ্য পয়েন্ট অফ কনক্লুশন দ্যাট ইট উইল কস্ট 10,000 rupees। আবার in order to express future habitual activities, যে ফিউচার হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটিস এটাকে প্রকাশ করার জন্যও আমরা অনেক সময় উইল প্লাস ইনফিনিটিভ উইলের ব্যবহারটা দেখাতে পারি। হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি, হ্যাবিট রিলেটেড অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ইন ফিউচার টাইম, মানে এটা কি? এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, আসে যায়, হ্যাঁ, দ্য ইনসিডেন্ট উইল কাম অ্যান্ড গো, উইল কাম অ্যান্ড গো, এইভাবে আসা যাওয়া করবে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। সেখানেও কিন্তু আমরা উইলকে ব্যবহার করি। যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দ্য বার্ডস উইল বিল্ড দেয়ার নেস্টস, পাখিরা তাদের বাসা তৈরি করবে। পাখিরা বাসা তৈরি করেছিল, চলে গিয়েছে, আবার আসবে, আবার তারা বাসা তৈরি করবে। এখানেও আমরা উইলের ব্যবহারটা দেখাতে পারি, হ্যাঁ, যেমন উইন্টার উইল অ্যাপিয়ার এগেন, উইন্টার কামস অ্যান্ড গোজ, নাও দ্য উইন্টার has disappeared and it will come again। এভাবে আমরা বলতে পারি, উইলের ব্যবহারটা দেখাতে পারি। হ্যাবিট রিলেটেড অ্যাক্টিভিটিস, দ্য ট্রেন উইল রান ফার্দার, দ্য ট্রেন উইল রান ফার্দার, ট্রেন আবার চলবে। কি হয়েছে? অ্যাক্সিডেন্টের জন্য সাময়িক বন্ধ আছে, টেম্পোরারিলি পোস্টপন্ড হয়েছে, ট্রেন চলাচল ডিসরুপ্টেড হয়ে আছে, কিন্তু এ আবার নর্মাল পজিশনটা ফিরে পাবে। দ্য ট্রেন উইল রান ফার্দার। কিভাবে আমরা উইলের ব্যবহারটা প্রকাশ করছি এখানটায়? The prize distribution ceremony will be held again next year. পরের বছর আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হবে। প্রতি বছরই হয়, বছরে একবার করে আবার হবে। এই যে এইসব জায়গাতে আমরা উইলের ব্যবহারটাকে দেখাতে পারি, যদিও এইসব জায়গায় কিন্তু কোনো ইন্টেনশনটা প্রকাশ পাচ্ছে না। আবার কোনো জায়গা আছে দেখো, যে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আসে, বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, কিন্তু সেই সাবঅর্ডিনেট ক্লজেও আমরা উইলকে দেখাতে পারি যেখানে ইন্টেনশন প্রকাশিত পায় না বক্তার। কিভাবে দেখো, যদি বলি যে ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস, দিস ইজ দ্য ইউজ অফ উইল ইন সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, ইউ উইল পাস, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। I cannot tell if he will recognize me। দেখো, if he will recognize me, এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে will plus infinitive, recognize, best form of the main verb। তাই এগুলো বসে, এগুলো কিন্তু ইন্টেনশন, বক্তার ইন্টেনশনটা কিন্তু এখানে ফুটে উঠছে না। এখানে যেটা আসছে, আমরা একটা মেয়ার ফ্যাক্ট, আমরা একটা ফ্যাক্টকে বলছি যে যদি if you study you will pass। When you write something, যখন তুমি কোনো কিছু লিখবে, you will be serious, বা এখানে you should be serious ও বলা যায়, you will be serious, তাই না? If I drop this glass, it will break, it will break। He is so sensitive that he will not accept it। সে এত সেনসিটিভ যে সে এটাকে গ্রহণ করবে না, he will not accept it। I know very well that he will try his best to reach the target। I know very well that he will try his best to reach the target। এটাও will plus infinitive, এভাবেও will কে ব্যবহার করা যায় সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। কেমন?
আবার কিছু কিছু ভার্ব আছে দেখো, ইমোশন রিলেটেড, সেন্স রিলেটেড, যেগুলোকে বলা হয় স্টেট ভার্ব। যেমন হ্যাভটা পসেশনের সঙ্গে রিলেটেড, বি আছে, এটাও তাই, বি বি ভার্ব স্টেট ভার্ব, হ্যাভ ভার্ব স্টেট ভার্ব, ফিল আছে, টাচ আছে, হেয়ার আছে, সি আছে। এইসব ভার্বগুলো কন্টিনিউয়াসলি নর্মালি আসে না, এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে আসে। হ্যাঁ, এগুলো প্রেজেন্ট, এগুলোকে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা ব্যবহার করতে পারি, এগুলোকে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা ব্যবহার করতে পারি। আই শ্যাল বি হিয়ার সুন বা আই উইল বি হিয়ার সুন, দুটোই বলতে পারি। আই শ্যাল বি হিয়ার সুন, শীঘ্রই আমি এখানে আসবো, বিটা স্টেট ভার্ব, কিভাবে এখানে ব্যবহার করা হলো কিভাবে? ইউ উইল হ্যাভ অ্যানাদার ইনফরমেশন, উইল প্লাস হ্যাভ, এখানে হ্যাভটা হচ্ছে স্টেট ভার্ব রিলেটেড টু পসেশন। দে উইল ফিল শকড, আমরা বলতে পারি না দে উইল বি ফিলিং শকড, এভাবে আমরা বলতে পারি না, দে উইল ফিল শকড। আই উইল টেস্ট দ্য ফুড, আমি খাবারটা স্বাদ গ্রহণ করব। আই উইল টেস্ট দ্য ফুড, টেস্ট ইজ a state verb related to sense. I will remember it forever, we remember is a state verb. I will remember, not I will be remembering. I am remembering, you are remembering, এসব বলতে পারি না। কিন্তু future indefinite tense, I will remember, but this is not an intention on the part of the speaker. Carefully note this. আমরা future indefinite tense-এর যে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রয়েছে, সেটা বিস্তারিতভাবে আলোচনার মধ্য দিয়ে হৃদয়ঙ্গম করলাম, বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে ফিউচার ইনডেফিনিট টেন্স আছে যেটা ফিউচার টাইমকে ব্যক্ত করে। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা আমি আলোচনা করলাম তোমরা বাড়িতে ভালো করে কালচার করবে। এগুলো কোনো প্রশ্ন থাকলে আমাকে দ্বিধাহীনভাবে জিজ্ঞাসা করবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু স্যাটিসফাই ইউ। তাহলে ক্লাসটা